বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। বিবিসি প্রবাহে আজ দেখুন গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গ। গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়াল সরকার, সহিংসতায় নিহতদের মরদেহের ময়নাতদন্ত না করার অভিযোগ। হাসপাতালে যারা ছিল তারা কয়েক পোস্টমর্টম হবে না, তোমরা নিয়ে চলে যাও। এই পরিস্থিতির দায় কার? কথা বলবো লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে। স্বাগত বিবিসি বাংলার টেলিভিশন অনুষ্ঠান বিবিসি প্রবাহে। আমি শারমিন রমা। আজ আরো থাকছে, গত 11 মাসে চাঁদাবাজি, দখল, হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র বিতর্কের মুখে বিএনপি। দলটি কতটা সামাল দিতে পারছে? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার পতনের পরও কেন বাধার মুখে মত প্রকাশ আর সাংবাদিকতার স্বাধীনতা? বুধবারের সহিংসতার পর গোপালগঞ্জে কারফিউয়ের মেয়াদ বাড়িয়েছে সরকার, যা শুক্রবার সকাল 11টা পর্যন্ত বজায় থাকবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপর 3 ঘন্টা শিথিল রেখে শুক্রবার বেলা 2টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে গোপালগঞ্জ শহরে এখনো বেশ থমথমে পরিস্থিতি। অধিকাংশ দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি কম। শহর জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে টহল দিতে দেখা গেছে। গত রাত থেকে যৌথ অভিযানে 20 জনকে গ্রেপ্তারের কথাও জানিয়েছে পুলিশ। সহিংসতার ঘটনা তদন্তে 3 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে অন্তর্বর্তী সরকার। গোপালগঞ্জে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। বুধবারের সহিংসতায় নিহত দিনমজুর রমজান কাজীর পরিবার অভিযোগ করেছে যে হাসপাতালে নেওয়ার পরও কর্তৃপক্ষ মরদেহের ময়না তদন্ত করেনি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে। কোনো দিক থেকে কোনো পদক্ষেপ নেয় নাই, না হসপিটাল থেকে না প্রশাসনের দিক থেকে কোনো পদক্ষেপ নেয় না। আমরা লাস্ট পোস্টমর্টম ছাড়া আমরা দাফন করছি। আমার বাইক নিয়ে কষ্ট দেবো না বলে আমরা দাফন করে দিচ্ছি। পোস্টমর্টম করলেন না কেন? করে নাই। হাসপাতালে যারা ছিল তারা কয়েক পোস্টমর্টম হবে না, তোমরা নিয়ে চলে যাও। তারা আমাকে খেদাই দিয়েছে, পোস্টমর্টম করবে না তারা। এখনো আনলে আমরা করে দেবো, রাজি হবো না কেন? যেটা পুলিশকে চাই আমরা অবশ্যই করে দেবো, আমরা রাজি আছি। গুলিবিদ্ধ তো এইভাবে বলা যাবে না, ইনজুরি যেগুলো দেখা যায় ওইরকম অসম্ভাবনা বেশি। বিবিসি প্রবাহে আজ আছেন লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে যোগ দেওয়ার জন্য। গোপালগঞ্জে যে ঘটনা ঘটে গেল এবং প্রাণহানি পর্যন্ত গড়ালো ঘটনা, যদিও নিষিদ্ধ রাজনৈতিক দলের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, কিন্তু এই ঘটনাতে সরকার এবং এনসিপির ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। আসলে দায়টা কার? ধন্যবাদ। এক কথায় বলা খুব মুশকিল, তবে আমরা যেটা দেখেছি এনসিপি বেশ কয়েকদিন ধরেই তারা তাদের কর্মসূচি পালন করছিল, পদযাত্রা, এবং তারা ঘোষণা দিল যে গোপালগঞ্জে তারা মার্চ করে যাবে। তো এটা তাদের ঘোষিত কর্মসূচি। তো সেখানে তারা আক্রান্ত হলো। তা আমরা গণমাধ্যমে যেটা জানতে পারছি যে আক্রমণটা তাদের উপর হয়েছে প্রথম, তারপর সেখানে তাদের সুরক্ষা দিতে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা এসেছে, সেনাবাহিনী এসেছে, তারপরে গুলি হয়েছে। আমরা গুলি করতেও দেখেছি টেলিভিশনে, এবং এ পর্যন্ত যা খবর পেলাম যে 4 জন নিহত হয়েছে। অ্যাকচুয়ালি নিহত কতজন হয়েছে এটা বলা মুশকিল, বেশিও হতে পারে, কারণ আমাদের দেশে তো মানে লাশ গুম করার ইতিহাস আছে, কমিয়ে ফেলার। ইভেন আমরা ভাষা আন্দোলনের সময় থেকে জানি যে কতজন মারা গেছে আমরা জানি না। তো সুতরাং এইটা আছে, আহত কতজন হয়েছে আমরা জানি না। তবে এইটা খুব গুরুত্বপূর্ণ যে ময়নাতদন্তের ব্যাপারটা। ময়নাতদন্ত যদি না হয়ে থাকে তাহলে এটা অনেক সন্দেহ তৈরি করবে, কারণ ময়নাতদন্ত হলে আমরা জানতে পারবো কিভাবে মারা গেল, গুলিতে মারা গেল কিনা, গুলিটা কি ধরনের গুলি, এই ধরনের গুলি কারা ব্যবহার করে, তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। তো সুতরাং এটা নিয়ে একটা ধোঁয়াশা থেকেই গেল।
এই যে মানে ঘটনাটা এত দূর গড়িয়ে গেল এবং এখন তো নানা রকম আলোচনা আছে এটি নিয়ে, মানে আপনি বিষয়টাকে আসলে কিভাবে দেখছেন? এখানে কয়েকটা ইস্যু। একটা হচ্ছে যে আমাদের দেশে জেলা জাতীয়তাবাদ অত্যন্ত প্রবল। রংপুর হচ্ছে এরশাদের, বগুড়া হচ্ছে জিয়াউর রহমান বা খালেদা জিয়ার, আর গোপালগঞ্জ হচ্ছে শেখ মুজিব শেখ হাসিনার। এটা মোটামুটি ধরে নেওয়া যায়। এবং ওটা হচ্ছে তার নিজস্ব এলাকা। আপনার হয়তো মনে আছে 96 সালে না 91 সালে শেখ হাসিনা 3টা জায়গা থেকে নির্বাচন করেছিলেন। ঢাকায় 2টা আসনে উনি অখ্যাত প্রার্থীদের কাছে হেরে গিয়েছিলেন। এরপর থেকে উনি আর ঢাকা থেকে নির্বাচন করেন নাই। গোপালগঞ্জে তার ভোট ব্যাংক আছে, সেখানেই তিনি নির্বাচন করেন এবং তার একটা জনসমর্থন আছে সেখানে। এবং শেখ মুজিবকে মানে অপমান করতে করতে তারা এমন একটা জায়গায় নিয়ে এসেছেন, এখন শেখ মুজিব আর জাতির জনক নন, তিনি এখন হচ্ছেন গোপালগঞ্জের কৃতি সন্তান। তো সেই হিসাবে সেখানে একটা আবেগ আছে। তারপরে আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে যারা আওয়ামী লীগ করতেন, ছাত্রলীগ করতেন বিভিন্ন জায়গায়, তার অনেক জায়গায় পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে হয়তো গোপালগঞ্জে গিয়ে আশ্রয় নিয়েছেন, আমরা জানি না। তো সেখানে এর আগেও কিন্তু এরকম হয়েছে কয়েকবার, এবং পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ হয়েছে। তো এইবার যে প্রোগ্রামটা হলো, এইটা আমরা দেখি যে এনসিপি যে কাজগুলি করছে এটা হচ্ছে তাদের পলিটিক্যাল শোডাউন। আমরা এগুলোকে খুব বেশি মানে মূল্য দেই, বা মানুষ মনে করে যে এরকম গাড়ি বহর নিয়ে দলে বলে রাস্তা আটকে কোথায় যাওয়া, হ্যাঁ এটাতে মানে এতে বুঝি দলের ইয়ে বাড়ে, প্রচার বাড়ে, ভোট বাড়ে কিনা আমি জানি না। তো এইটা একটা শোডাউন। আর গোপালগঞ্জের সেখানে যে তাদের উপরে যে হামলাটা হলো, যারা হামলা করলেন, সেই হামলায় এনসিপির কেউ মারা গেছে বলে শুনি নাই। মারা গেছে ওখানকারই কয়েকজন, এদের পরিচয় আমি জানি না, হয়তো কেউ ছাত্রলীগ করে থাকতে পারে। রমজান যে এই যে বিএনপি সহ নানা রাজনৈতিক দল এই ঘটনার নিন্দা জানিয়েছে, কিন্তু একটা সন্দেহের জায়গাও এখানে আলোচিত হচ্ছে যে এটা নির্বাচনকে বিলম্বিত করারই একটা আবার কৌশল কিনা, কিভাবে দেখেন? না, নির্বাচনকে বিলম্বিত করার কৌশল এটা নিয়ে তো অনেক কথাবার্তা হচ্ছে। অনেকেই মনে করছেন যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার অনেক দিন থাকবে, তারা নির্বাচন নিয়ে টাল বাহানা করছে, এরকম একটা অভিযোগ কিন্তু আছে। তো সুতরাং যদি এই ধরনের সিচুয়েশন হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, চতুর্দিকে যদি এরকম দাঙ্গা হাঙ্গামা হতে থাকে, তাহলে তো নির্বাচনের পরিবেশটা বিঘ্নিত হতেই পারে। তো সুতরাং সেক্ষেত্রে একটা সন্দেহ হয়, বোধ হয় নির্বাচনটা সময় মতো নাও হতে পারে। তবে আমার আশঙ্কা যেটা, এটা তো সবে শুরু। যদি আমরা ধরেও নেই যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তাহলে তার আগে ভায়োলেন্স কিন্তু আরো বাড়তেই থাকবে। 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি, দখল, হামলার মতো নানা অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকায় প্রকাশ্যে হত্যাকাণ্ডে দলীয় নেতাকর্মীদের ভূমিকা নিয়ে হয়েছে তীব্র সমালোচনা। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহু নেতাকর্মীকে বহিষ্কারও করেছে বিএনপি। আবুল কালাম আজাদ জানাচ্ছেন এসব অভিযোগের প্রেক্ষিতে কতটা ব্যবস্থা নিচ্ছে দলটি। ঢাকার যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রুটের এই পরিবহন কোম্পানির কাছে 5 কোটি টাকা অথবা মাসে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে চলতি মাসে। টাকা না পেয়ে পরিবহনের বেশ কটি গাড়ি ভাঙচুর হয়েছে। 3-4 দিন যাত্রাবাড়ি থেকে এই বাস চলাচলও বন্ধ ছিল। প্রতিদিন 500 করে টাকা দিত। এখন আমরা বর্তমানে আজকে 4 দিন ধরে কোনো টাকা দিই। আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, সে যেই দলের হোক, আমরা তাদেরকে আইনের আওতায় দেখতে চাই। এই পরিবহন চাঁদাবাজিতে বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। সারা দেশে 5ই আগস্টের পর এরকম চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে ঘিরে সমালোচিত হচ্ছে বিএনপি। সম্প্রতি ঢাকার মিটফোর্ড এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যা করার ঘটনা সামনে আসায় সারা বাংলাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি তার অঙ্গ সংগঠনের অন্তত 5 জনকে বহিষ্কার করেছে এই ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে, এবং বিএনপি দাবি করছে যে এই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপিকে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। যদিও 5ই আগস্টের পর থেকে বিভিন্ন চাঁদাবাজি, দখলের ক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সামনে এসেছে। বাংলাদেশে গত 11 মাসে বেশিরভাগ চাঁদাবাজি, দখল বিএনপির লোকদের পরিচয় দিয়েই করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
বিএনপি মনে করতেছে তারা 17 বছর খাইছে, আমরা খাবো না। এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে দলের কেন্দ্রীয় নেতারাও এই ধরনের ইন্ধন দেয়। হ্যাঁ, যে আওয়ামী লীগ 17 বছর খাইছে, আমরা খাবো এবং তোরা সাবধানে চাঁদাবাজি করবি। দলের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে যদি এইসব কথা শুনি তাহলে তো সেই দলের অবস্থান তো ভয়াবহ। 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর থেকে সারা দেশে বিএনপির লোকদের ক্ষমতা ও প্রভাব স্পষ্ট। বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগও অনেক বেশি। 5ই আগস্ট পরবর্তী দখল ও হামলার মতো অভিযোগ নিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বরচন্দ্র রায়ের ব্যাখ্যা এরকম: আমি আমার সম্পদটা এতদিন যাইতে পারি না, এখন আমি আমার সম্পদটাকে কখনো প্রশাসনের মাধ্যমে অথবা তারা নাই তাই আমি আমারটা আমি পেলাম। এটা কি দখলবাজিতে পড়ে না। আরেকটা জিনিস হলো যে আমরা যতগুলি লোককে বহিষ্কার করলাম, হয়তো আমরা বিশ্বাস করছি তার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য। আজকে প্রশাসন কি তাদেরকে আইনের আওতায় নিচ্ছে? কেন নেয় না? আমি তো সরকারে নেই। কারো কারো পারসেপশন বিএনপি ক্ষমতায় এসে গেছে, এটা তো ঠিক না। কিন্তু আবার কারো কারো পারসেপশন ক্ষমতা চালাইতেছে এনসিপি আর জামাত। এদিকে ক্ষমতায় আসার আগেই বিএনপির রাজনৈতিক পরিচয় নানা রকম কর্মকাণ্ডে দলের একটি অংশ বিব্রত। ব্যক্তিগত আলাপচারিতায় অনেকেই বিষয়টি নিয়ে হতাশা জানান। তৃণমূল নেতাকর্মীদের অভিযোগ, দলের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে, আশ্রয় প্রশ্রয়ও পাচ্ছে। আজকে নতুন কোনো লোক ঢুকানোর কারণে আমাদের দলের বদনাম হইতেছে। তো টাকা দিয়ে যদি আমি কাউকে ঢুকাই তাহলে সে তার দলকে ভালোবাসবে না, সে তো দলের বদনাম করবে। আমাদের কটূক্তি করছে, আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, আমাদের নিয়ে মিথ্যাচার করছে। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমরা পরিত্রাণ চাই। ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি যেসব বিতর্কে জড়িয়ে পড়েছে তাতে দলটির ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে, দলের তৃণমূল নেতাকর্মীরা আদৌ কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আছে কিনা, আর এমন পরিস্থিতি কেন তৈরি হলো? দলের কালচারটা এখন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। যে আনুগত্য, নেতার আনুগত্য করা, নেতাকে মানা, এই জিনিসগুলো এখন দুর্বল হয়ে গেছে। তার কারণ হলে আদর্শিক চর্চা নাই দলের মধ্যে, এটা একটা বিষয়। আরেকটা জিনিস হলো যে গণ অভ্যুত্থানের সঙ্গে সঙ্গে এই যে বিএনপি সারা দেশের বিভিন্ন জায়গায় যে প্রতিষ্ঠানগুলোতে দখল করে নেওয়াটা, এইটা বিএনপিকে একটা বাড়তি প্রণোদনা জুগিয়েছে এই চাঁদাবাজি এগুলো করতে আর কি। বিশ্লেষকরা মনে করেন, জাতীয় নির্বাচন হলে আগামীতে বিএনপির ক্ষমতায় যাবার সম্ভাবনাই সবচেয়ে বেশি। দলীয় সূত্র থেকে জানা গেছে, 5ই আগস্টের পর বিএনপি সারা দেশে 4000-এর বেশি নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে। চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে দলীয় হাইকমান্ড থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে বলেও দাবি করা হচ্ছে দলের পক্ষ থেকে। আমি যদি মিটফোর্ডের ঘটনায় দেখি, অভিযোগ আসা মাত্রই কিন্তু কোনো তদন্তের আগেই যাদের নামে এসছে সবাইকে সেখান থেকে বহিষ্কার করা হয়েছে। এর পাশাপাশি না বললেই নয়, বিএনপির বিরুদ্ধে অনেক অভিযোগ উঠছে যেগুলো তদন্ত করার পর সত্যতা পাওয়া যাচ্ছে। আবার এমন অনেক অভিযোগ রয়েছে যেগুলো অপপ্রচার, যেগুলো ষড়যন্ত্র, যেগুলো অতিরঞ্জিত। এই বিশাল সাংগঠনিক কাঠামো যেখানে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলাই হচ্ছে, 6 মিলিয়ন দিচ্ছে, স্ট্যাগারিং নাম্বার। তার মাঝে একটা সার্টেন কিছু মানুষ হয়তো অপকর্মের সাথে জড়িত, তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাছেও আমাদের বারবার আহ্বান জানানো হচ্ছে যে ওনারা ওনাদের যে ব্যবস্থাটুকু নেয় সেটা যেন নেয়। এদিকে চাঁদাবাজি ও আইন শৃঙ্খলার বিভিন্ন সংকট সামনে এনে জামায়াত এবং এনসিপিকে বিএনপির সমালোচনা করতে দেখা যাচ্ছে। আবার এগুলোর প্রচারকে ঘিরে নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্রের কথাও সামনে আনছে বিএনপি। আবুল কালাম আজাদ, বিবিসি বাংলা। লেখক ও গবেষক মহিউদ্দিন আহমদ আছেন সঙ্গে। মিস্টার আহমদ, বারবার বিএনপির বিরুদ্ধে এই যে দখল, চাঁদাবাজি, এমনকি হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগও কিন্তু উঠলো এবং এতে করে যে ধরনের বিতর্ক হচ্ছে, এটা বিএনপির রাজনীতির জন্য আসলে কতটা বিপত্তিকর এবং সেটাকে বিএনপি বা কিভাবে সামাল দিচ্ছে? না, বিএনপি একটু অস্বস্তির মধ্যে আছে এবং যে আমরা যেটা শুনলাম যে 1000 লোককে তারা বহিষ্কার করেছে, তার মানে বিএনপির লোকেরা যে চাঁদাবাজি করে এটার মধ্যে সত্যতা আছে। আবার এখানে আবার আরেকটা কথাও শোনা যাচ্ছে যে এটা বিএনপির নাম ভাঙিয়ে অনেকে এগুলো করছে। এটা আমরা আওয়ামী লীগের সময় শুনতাম, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যে অনুপ্রবেশকারীরা এসব করছে।
তার মানে যখন যে ক্ষমতায় আসে বা সে দায় নিতে চায় না, অথবা যারা দেখা যাচ্ছে যে এখন তো ক্ষমতায় বিএনপি নেই, কিন্তু তারপরেও অনেকেই মনে করেন যে পরবর্তীতে নির্বাচন হলে হয়তো বিএনপি আসবে। বিএনপি ক্ষমতায় নেই মানে একদিক দিয়ে সত্য, আবার আরেক দিক দিয়ে বলা যায় যে ক্ষমতায় আছে। কারণ হচ্ছে 5ই আগস্টের পরে দৃশ্যপটে তো আওয়ামী লীগ নেই, এই সে শূন্যতাটা আমরা দেখলাম যে সব জায়গায় বিএনপির লোকেরা, কারণ তারাই সবচাইতে সংগঠিত, সব জায়গায় তাদের লোকজন আছে। ফলে আপনি দেখবেন যে গ্রামের স্কুল কমিটি, মসজিদ কমিটি, বাজার কমিটি, বিভিন্ন জায়গায় সব জায়গায় কিন্তু সেট চেঞ্জ হয়ে গেছে। যেখানে আগে আওয়ামী লীগের লোক ছিল সেখানে এখন বিএনপির লোক ঢুকে গেছে, অথবা জামাতে ইসলামের লোক ঢুকে গেছে। সুতরাং মানে পাবলিক স্ফিয়ারে আমরা দেখি যে সর্বত্র বিএনপি বিরাজমান। সরকার পরিচালনায় হয়তোবা তারা নেই, কিন্তু এভাবে আছে। তখন মানুষ, একটা গ্রামের মানুষ যদি দেখে যে আগে একটা লোক ওই রাস্তা আটকে পরিবহনের বাস, ট্রাক বা সিএনজি থেকে চাঁদা নিত, এখন সেই লোকটা নাই, ভেঙে গেছে, কিন্তু কয়েকদিন পরে দেখা গেল আরেকটা লোক আসছে এবং সেই চাঁদাটা নিচ্ছে, এবং সেই লোকটা বিএনপির লোক। তো এই জিনিসটাই হচ্ছে, এবং বিএনপি এর আগেও ক্ষমতায় ছিল, তখনও তারা চাঁদাবাজি করত। বাংলাদেশে আমরা যেটা দেখি যে প্রত্যেকটা রাজনৈতিক দলের আশ্রয়ে প্রশ্রয়ে কিন্তু চাঁদাবাজরা চাঁদাবাজি করে। কিন্তু বিএনপি যেটা এখানে বলছে যে তারা তাদের কর্মীদেরকে বহিষ্কার করেছে, আবার সরকার কি করছে সেই প্রশ্নও কিন্তু তারা তুলছে। সেই জায়গাটা আসলে কেমন দেখছেন, সরকারের যথাযথ ভূমিকা? না, এখানে তো বোঝাই যাচ্ছে যে সরকারের ভূমিকাটা এখানে মানে আমি ইতিবাচক দেখি না। কারণ যেখানে বিএনপি যদি তার দলের কাউকে বহিষ্কার করে, বুঝতে হবে সে তাদের দলের লোক, নাহলে তার বহিষ্কারের প্রশ্ন আসতো না। কিন্তু বিএনপির পক্ষে তো সম্ভব না তাকে গ্রেপ্তার করা, তো তাকে তো আইনের পথে আনতে হবে সরকারকে। তো যে 4000 লোককে বিএনপি বহিষ্কার করেছে, সেই 4000 লোককে তো আমি এখন জেলখানার ভেতরে দেখতে চাই। কারণ জোর করে টাকা আদায় করা, চাঁদাবাজি করা, এটা তো মারাত্মক অপরাধ। সরকার কেন করছে না সেটা আপনার? সেটাই সরকার কেন করছে না, আমি বলবো না যে সরকার চায় না। আমার কেন জানি মনে হচ্ছে সরকার ভঙ্গুর, দুর্বল এবং অনেক ক্ষেত্রে ক্রিয়াশীল না। মানে এই সরকারটা ওই রকম কথায় বার্তায় যেরকম দেখা যাচ্ছে, কাজে কর্মে অতটা অ্যাক্টিভ না, অনেক ক্ষেত্রে নিষ্ক্রিয়, এবং অনেক সময় বোঝা যায় না যে সরকার আছে। ফলে এই একটা অবস্থা, এবং প্রশাসন স্থবির, পুলিশ বাহিনী আমি বলবো তারা তো মানে স্তম্ভ আইন শৃঙ্খলা রক্ষার, তো পুলিশ বাহিনী ডিমোরালাইজড, তাদের উপর দিয়ে অনেক ঝড় গেছে। সুতরাং এই অবস্থায় একটা সরকার মানে যে কীভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, আমি এটা বলবো। আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি প্রবাহে কথা বলার জন্য। বাংলাদেশে গণমাধ্যম, বিশেষত মত প্রকাশের স্বাধীনতা বরাবরই প্রশ্নের মুখে। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখানে পরিবর্তনের আশা করা হলেও বাস্তবতা ভিন্ন বলেই মনে করা হচ্ছে। তাফসির বাবু জানার চেষ্টা করেছেন, স্বাধীন সাংবাদিকতা আর মত প্রকাশে এখনো বাধা কোথায়? প্রায় 3 মাস ধরে বেকার জীবন কাটছে ফজলে রাব্বির। চাকরি করতেন একটি বেসরকারি টেলিভিশনে। পেশাগত কাজে গত এপ্রিলের শেষ দিকে জুলাই হত্যাকাণ্ডের সংখ্যা নিয়ে প্রশ্ন করেন একজন উপদেষ্টাকে, যেটা নিয়ে পরে সামাজিক মাধ্যমে বিতর্ক তৈরি হয়। ফেসবুকে হুমকি, বিতর্ক শেষ পর্যন্ত গড়ায় চাকরি হারানো পর্যন্ত। থ্রেট হচ্ছে যে তারা আমাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে তারা ATN বাংলা, দীপ্ত টেলিভিশন, চ্যানেল আই তারা ঘেরাও করবে। তো খুব স্বাভাবিকভাবে আমার ATN বাংলার যে মালিক, তার তো শত কোটি টাকা ইনভেস্টমেন্ট আছে, সে ভয় পাইছে। ফজলে রাব্বির এখন নতুন সংকট হচ্ছে, তিনি নতুন করে চাকরিও পাচ্ছেন না। তারা একটা ট্যাগ দিয়েছে। আমার যেটা সমস্যা হচ্ছে যে যত সিনিয়র কিংবা বড় ভাইদের সাথে আমরা কথা বলেছি, আমি একটু অপেক্ষা করো, একটু অস্বস্তির মধ্যে তারাও এখন আমাকে নিয়ে তারা একটা কোন বিপদের মধ্যে পড়বে, আবার যদি তারা আক্রান্ত হয়, এই ধরনের নানা রকম ভয়। ব্যাপারটা কিন্তু 3 মাসের মতো হয়ে গেছে, তারপরেও তাদের এই ভয়টা আমি দেখলাম এখনো ভয়টা কাটেনি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করো, দেখি কি হয়। ফজলে রাব্বি থেকে এবার আসা যাক নুরুজ্জামান লাবুর অভিজ্ঞতায়। যে রিপোর্টটা নিয়ে মূলত কয়েক মাস আগে তিনি হুমকিতে পড়েন একটি রিপোর্ট লেখার সূত্র ধরে। এরপর তার ইউটিউব এবং ফেসবুক কন্টেন্ট নিয়েও হুমকি আসতে থাকে।
অপপ্রচার যে আমি আসলে আগের সরকারের পক্ষে কথা বলছি আসলে। এখন আপনি একটা বিষয় খেয়াল করবেন যে সত্য কথা বললে কখনো কখনো সেইটা আসলে কারো না কারো পক্ষে যায় আর কি। হুমকির মুখে মিস্টার জামান এখন কন্টেন্ট বানানো বন্ধ করে দিয়েছেন। কথা বন্ধ করার জন্য আগের সরকারগুলো ডিরেক্টলি তারা ভূমিকা পালন করেছে, কখনো তাদের গোয়েন্দা সংস্থা, কখনো আইন আদালত দিয়ে অ্যারেস্ট করানো, কিন্তু এখন সেরকম কিছু হয় নাই। মানে বিশেষ করে আমার ক্ষেত্রে যে সরকারের কোনো সংস্থা কেউ ডিরেক্টলি বলেছে যে তুমি এইটা করতে পারবা না, কিন্তু নানা নন স্টেট অ্যাক্টরের যে এই হুমকি, মবের যে ভয়, সেইটার কারণে আসলে নিজে নিজে বন্ধ করতে অনেকে বাধ্য হচ্ছে আর কি। মানে আমিও সেটাই হয়েছে আর কি আমার ক্ষেত্রে। কোনো একটা মব আসলে আমি কাকে ফোন করে বলবো, কে আসবে আমাকে বাঁচাতে আর কি। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে যে ঝুঁকি সেটা নতুন নয়। দেশটির মানবাধিকার পরিস্থিতির মতোই গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়েও বছরের পর বছর উদ্বেগ জানিয়ে আসছিল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। তবে 5ই অগস্টের পর পরিস্থিতির পরিবর্তন ঘটবে এমন আশা করা হলেও বাস্তবে সেটা হয়নি বলেই মত পাওয়া যাচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিতি আছে এমন সব সাংবাদিকদের অনেককেই ঢালাওভাবে হত্যা মামলায় গ্রেপ্তার এবং সাংবাদিকদের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের মতো ঘটনায় দেশে বিদেশে সমালোচনা হয়েছে। এছাড়া মব সৃষ্টি করে গণমাধ্যমের উপর চাপ প্রয়োগ, নিউজ সরাতে চাপ দেয়া এবং চাকরিচ্যুত করতে বাধ্য করার মতো ঘটনাও আছে। আমার যদি কোনো দুর্নীতি থাকে, আমার যদি আয় ব্যয়ের সাথে অসঙ্গতি থাকে, আপনি সেটার মামলা করেন, তো আপনি আমাকে একটা মিথ্যা মামলায় জড়াবেন কেন? এটাও দেখেন গণমাধ্যমের জন্য একটা থ্রেট হয়ে গেল। কিন্তু সবাই জানে যে আমি শেখ হাসিনার সমালোচক। এখন কোনো ক্রমে ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আজকে 5-10 বছর পরে, তখন তো সেই ভিকটিম আজকে যারা হয়েছে সেই পরিণতি তো আমারও হইতে পারে। ফলে এটা আমার জন্য তো স্বস্তিকর না, অনেকের জন্য স্বস্তিকর না। কিন্তু অবস্থার পরিবর্তন কেন হলো না, আর এখনকার পরিস্থিতি বা কেমন? এখন অরিজিনাল যে চেহারাটা সেটা হচ্ছে একতরফা, একচেটিয়া। তাহলে এটাকে আপনি গণমাধ্যমের কি স্বাধীনতা বলবেন? তাহলে গণমাধ্যম যদি স্বাধীন হয় তাহলে টেলিভিশনগুলো সংকুচিত কেন? সে মবের ভয় করছে কেন? সে মনে করছে কেন যে আমি যদি বিপক্ষের কাউকে ইনভাইট করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব? যেই কাঠামোর উপরে আমরা বলতাম যে মিডিয়াগুলো স্বাধীন না, সেই কাঠামোটাই তো রয়ে গেল। আপনি যে কোনো সময় আপনি কিন্তু যে কোনো প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারেন, সেই ধারাটাই তো আছে, সেই ধারাটা তো আপনি অক্ষুণ্ণই রাখলেন। দেখা যাচ্ছে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সরকার কি করছে তা নিয়েই প্রশ্ন উঠছে। আসসালামু আলাইকুম দর্শক, একটা খবর। কিন্তু এই বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে তথ্য উপদেষ্টার মন্তব্য চাওয়া হলেও পাওয়া যায়নি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির এই নির্বাহী পরিচালক খোদ সরকারের পদক্ষেপ নিয়েই প্রশ্ন তুলছেন। কোনো মিডিয়া বস্তুনিষ্ঠ মত তথ্য প্রকাশের জন্য সুখ্যাতি সম্পন্ন তাদেরকেও টার্গেট করা হয়েছে এবং সেই ক্ষেত্রে সরকার যে খুব ভালো ইতিবাচক অবস্থান নিয়েছে সেটাও বলার কোনো সুযোগ নাই। জাতিসংঘের যে প্রতিবেদনে যে প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছিল, বলা হয়েছে যে মত প্রকাশের প্রতিবন্ধকতা সৃষ্টি করার জন্য যে অন্যতম শক্তি হিসেবে যারা কাজ করেছে, অর্থাৎ বাস্তবে যে গোয়েন্দা সংস্থাগুলো, তাদের সংস্কারের কথা কিন্তু বলা হয়েছে। কিন্তু সেই বিষয়ে কোনো আলোচনা নেই, সেই বিষয়ে কোনো কথা বললেও সেটাও প্রকাশিত হয় না। সরকার একদিকে মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই দাবি করছে, কিন্তু এর জন্য যে আইনি পরিবর্তন দরকার সেটা হয়নি। আবার অতীতে যেসব প্রতিষ্ঠান বা সংস্থাকে মত প্রকাশের স্বাধীনতা খর্বে ব্যবহার করা হয়েছে সেগুলোতেও সংস্কার হয়নি। এর মধ্যেই বিভিন্ন দল ও গোষ্ঠীর হুমকি ও চাপ প্রয়োগের কারণে স্বাধীন মত প্রকাশ আগের মতোই সংকুচিত। তাফসির বাবু, বিবিসি বাংলা, ঢাকা। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কর্মসূচিকে ঘিরে হামলা সংঘর্ষে এখন পর্যন্ত 5 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলাটিতে কারফিউর সময়সীমাও বাড়ানো হয়েছে। সংঘর্ষ ও নিহতের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই ঘটনায় সরকারের দায়িত্বশীলতা নিয়ে যেমন প্রশ্ন তুলছে কোনো রাজনৈতিক দল, তেমনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নেতাদেরও দায় দিচ্ছেন অনেকে। তাদের মতে মার্চ টু গোপালগঞ্জ নাম দেওয়ার মাধ্যমে এনসিপির নেতারাও পরোক্ষভাবে এই হামলা সহিংসতায় উস্কানি দিয়েছেন। বুধবার রাতেই জাতীয় স্থায়ী কমিটির সভায় গোপালগঞ্জের উদ্ভূত পরিস্থিতিকে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করার নীল নকশা বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে কর্মসূচি নির্ধারণের আহ্বানও জানিয়েছে তারা। পতিত ফ্যাসিবাদী শক্তি ঠিক
গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির মাথায় যে দুঃসাহস দেখিয়েছে, যে বাংলা বলতে পারছেন যে অডাসিটি দেখিয়েছে, এটা অপ্রত্যাশিত ছিল, অনাকাঙ্ক্ষিত ছিল। এবং আমরা আশা করি নাই যে গণ অভ্যুত্থানের যে অগ্রসেনানী যে শক্তি, তাদেরকে এত শিগগির এই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে, সেটা গোপালগঞ্জে হোক অন্য জায়গায় হোক। এর কারণ হিসেবে সরকারের নির্লিপ্ততাকেই দায়ী করেন সালাউদ্দিন আহমদ। তার মতে সরকারের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতায় এই পরিস্থিতির উদ্ভব হয়েছে। আর এসব ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফিরে আসার পথ তৈরি হচ্ছে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। একই সাথে গোপালগঞ্জের ঘটনার দায় এনসিপি নেতাদের ওপরও বর্তায় বলে মন্তব্য করেন তিনি। তারা অন্যগুলো যাচ্ছে গণসংযোগ সমাবেশ, এটাকে নাম দিয়েছে মার্চ টু গোপালগঞ্জ। এর মধ্যে একটা উস্কানি, পরোক্ষভাবে একটা উস্কানি এর মধ্যে কাজ করছে, এবং তারা মুজিববাদের কবর দিতে হবে এই কথাটা গোপালগঞ্জে যেয়ে বলতে হবে কেন? একটি বিশেষ অঞ্চলের পরিস্থিতি, মানুষের রাজনৈতিক সামাজিক মনস্তত্ত্ব সহ অনেকগুলো বিষয় কাজ করে, যা বিবেচনায় রাখা উচিত ছিল বলেও মনে করেন সাইফুল হক। তবে খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এমন শঙ্কা থাকার পরও সরকার আগে থেকেই কেন কার্যকর পদক্ষেপ নিল না, এ নিয়েও প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলের নেতাদের কেউ কেউ। তারা যেখানে যাচ্ছে তারা তো এক ধরনের পরোক্ষ রাষ্ট্রীয় প্রটোকলে তারা সব জায়গায় তারা যাচ্ছে। লোকাল প্রশাসন টোটালি তাদেরকে এক ধরনের ছত্রছায়া দিয়ে পরোক্ষ প্রটোকলের মধ্য দিয়ে তারা এই যে পুরো দেশ ঘুরছে। তাদের কাছে তো গোয়েন্দা তথ্য ছিল, সাধারণ ইনফরমেশন ছিল যে একটা উত্তেজনা আছে, তো সেখানে এটা তার মানে কেউ না কেউ ঘটনাকে ঘটতে দিয়েছে। গোপালগঞ্জে হতাহতের ঘটনা এবং যে পরিস্থিতি তৈরি হলো তার দায় নিতে রাজি নয় এনসিপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেছেন, তারা কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে সমর্থন করেন না। বুধবার গোপালগঞ্জে তারা 4 জনের নিহত হওয়ার কথা শুনেছেন উল্লেখ করে তিনি লেখেন, প্রশাসন ও গোয়েন্দা সংস্থা যদি সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিত তাহলে এই পরিস্থিতি তৈরি হতো না। এই দায়ভার সরকার ও প্রশাসনকে নিতে হবে। অনেকেই মনে করছেন এনসিপি যেভাবে গোপালগঞ্জে তাদের কর্মসূচির ঘোষণা দিয়েছে তা ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীদের উস্কে দিয়েছে। এর সঙ্গে সেখানকার মানুষের আবেগও কাজ করছে। তবে এই অভিযোগ মানতে রাজি নন এনসিপি নেতারা। এই জিনিসটা তো তাহলে ভিকটিম ব্লেমিং হয়ে যাচ্ছে। আমরা ওখানে গিয়ে ভিকটিম হলাম, সশস্ত্র সন্ত্রাসীরা আমাদের উপর আক্রমণ করলো, তাহলে কি আমরা গোপালগঞ্জকে সশস্ত্র সন্ত্রাসীদের একটা আশ্রয়স্থল হিসেবে রেখে দিব? মানে এটা কি বাংলাদেশের অংশ না? ওইখানে একটা পলিটিক্যাল দল হিসেবে বা নাগরিক হিসেবে আমাদেরকে সভা সমাবেশ করার অধিকার থাকবে না? অন্য জেলার মতোই এনসিপি গোপালগঞ্জেও প্রশাসনের সাথে কথা বলে নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করে প্রশাসনের দেওয়া সকল নির্দেশনা যথাযথভাবে মেনে সেখানে গেছেন বলে মন্তব্য করেন এই এনসিপি নেতা। গোপালগঞ্জের ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিকেই দায়ী করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এই ঘটনা জাতির জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি। শুধু শেখ হাসিনা গেলেই যে ফ্যাসিবাদ চলে গেছে তা নয়, সেই চরিত্রের তার দল, তার সশস্ত্র সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এখন রয়ে গেছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের সরকার নয়। জনগণ তো আশা করে যে এদের কাছে জানমাল নিরাপদ থাকবে, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা থাকবে, দুষ্কৃতকারী অপরাধী দুর্বৃত্তদের উপরে কঠোর হস্তে দমন করবে, সেটা কিন্তু দেখা যায়নি। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।